ভিকটিম, তারা অলওয়েজ ভিকটিম রোল প্লে করে। আমার উপরে হামলা হয়েছে, আমার উপরে 19 বার অ্যাটাক হয়েছে, আমি তো মরেই যাইতাম কোনো মতে বাঁচছি, আল্লাহ আমারে বাঁচাইছে। এবং আল্লাহ কেন বাঁচাইছেন? নিশ্চয়ই আমারে দিয়ে কিছু করাবে। এই যে 2 দিন আগে ওই কথা বলছেন যে এই যে 15ই আগস্ট মরলাম না, 21শে আগস্ট মরলাম না, 24 সালে মরলাম না, আল্লাহ আমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু রাখছেন। আমরা মনে মনে বলি হ্যাঁ আল্লাহ তোমার জন্য কিছু না কিছু রাখছে, চলো তোমার সাফারিং। এই যে তুমি 15 বছর রানী না ভাই, সম্রাজ্ঞীর মতো বাংলাদেশটাকে চালাইছো। বিশ্বাস করেন, মানে ওর দলের লোকজন সম্ভবত টাট্টিখানায় যাওয়ার আগেও জিজ্ঞেস করতো আপা যাবো। মানে এই যে তোমার একটা এমন একটা মূর্তি তুমি বানাইছো যে তুমি অজেয়, তুমি মানে তোমার মতন মেধা, তোমার মতন যোগ্যতা, তোমার মতন শয়তান হওয়ার অবভিয়াসলি। ভারতের ব্যাপারে যখন শেখ হাসিনা পালায় গেল তখন আমরা দেখলাম কৃষকের গরু হারালে যে অবস্থা হয়, ভারতের একদম সেই অবস্থা। ভারত কি করবে, কিভাবে রিঅ্যাক্ট করবে, কিভাবে বাংলাদেশের উপরে আঘাত করবে, কিভাবে বললে বিশ্ব রাজনীতিতে ভারত তার বয়ানটাকে স্ট্যাবলিশ করতে পারবে, এই জন্য ভারত প্রথমে কয়েক দিন ভারত বুঝতেই পারে নাই। আপনাদের যদি মনে থাকে, আপনাদের জয়শঙ্করের চেহারাটা মনে আছে পার্লামেন্ট, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার চেহারা, মানে একেবারে কৃষকের গরু হারানোর অবস্থা। সো ভারত সেই গরু হারানোর শোক গত 4-5 মাস ধরে ভারতের উপর দিয়ে গেছে এবং তার অবভিয়াস যেই পরিণতি সেটা হচ্ছে শিশুতোষ সব কথাবার্তা আমরা ভারতের কাছ থেকে শুনেছি। আমাদের মাইনরিটির উপরে নাকি ভীষণ রকম আক্রমণ হচ্ছে, বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সিস্টেম্যাটিক্যালি। গত কয়েকদিন আগে যে রিপোর্ট এসছে যে এই 4-5 মাসে ভারত 148টা মিথ্যা তথ্য দিয়েছে, ভুল তথ্য না, মিথ্যা তথ্য, জেনে শুনে ঠান্ডা মাথায় এই মিথ্যা প্রচারণাটা তারা করেছে। আমি যমুনা টেলিভিশনের একটা টকশোতে বলেছিলাম ভারতের কিছু অ্যাডভান্টেজ আছে। ভারতের ডায়াসপোরারা তারা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে, বড় বড় জায়গায় বসে আছে, কি পজিশনে বসে আছে। 2 হচ্ছে ভারতের মিডিয়াগুলো ইংরেজিতে পরিচালিত হয়, সেই কারণে ভারতের কথা, ভারতের বয়ান যত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে, আমাদের কথা, আমাদের বয়ান তত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়তে পারে না। সেই কারণে আমার একটা বিনীত সাজেশন ছিল, যারা ভালো বলেন, লেখেন, আপনারা ইংরেজিতেও কিন্তু আপনাদের কথাগুলো প্রচার করবেন। তাহলে যেটা হয়, দ্রুত এটা সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পারে, শুনতে পারে এবং সঠিক তথ্যটি বুঝতে পারে। দিন শেষে কিন্তু ভারতের সেই মিথ্যা টিকে নাই। দিন শেষে বিশ্ব বুঝেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা হিন্দু অপারেশন না, একটা বড় গণ অভ্যুত্থানের পরে ইনএভিটেবল ভাবে যা যা হওয়ার কথা ছিল বাংলাদেশে তাই হয়েছে, কিন্তু কম হয়েছে। বাংলাদেশে 5 থেকে 8 কিন্তু কোনো সরকার ছিল না, দেশের মানুষ পাহারা দিয়েছে বাংলাদেশকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা কন্ট্রোল করেছে। নিউ ইয়র্কে 3 দিন দপ্তর না থাকলে আমার ভাইরা বলুন কি অবস্থা হবে সেখানে, কিন্তু আমরা কিন্তু সেরকম কিছু হতে দেই নাই। আরেকটা বিষয়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গত 15 বছরে ছিল, এটাকে আপনি কোনো কূটনীতির ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না। এটার একটা সাদা মাটা বাংলা এক্সপ্রেশন হচ্ছে, হাসিনার তরফ থেকে শর্ত ছিল একটাই, আমাকে ক্ষমতায় রাখতে হবে। ভোটে রাখবা না, বিনা ভোটে রাখবা না, কিভাবে রাখবে এটা তোমরা জানো, আর তার বিনিময়ে তোমরা যা চাও, যেভাবে চাও এবং যেটা না চাও, কিন্তু আমার মনে হয় যেটা দিলে তোমরা খুশি হবা, তোমাদের ভালো হবে, তার সব আমি দেব। সেই কারণে দেখেন ভারতের জাতীয় ঐক্য, হাসিনা হচ্ছে এমন একটা বিষয় যেখানে ভারতের কংগ্রেস, বিজেপি সহ সকল দল মতের মানুষ একমত হয়ে যায়। বিকজ ভারতের স্বার্থ হাসিনার মতন এত ভালোভাবে, এত নিরাপত্তার সাথে, এত আদরের সাথে, এত যত্নের সাথে আর কোন সরকারের পক্ষে রাখা, পালন করা সম্ভব না। সো ভারতের একেবারে মাথা খারাপ হয়ে গেছে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ট্রাম্পের
কথা অনেকে খুব উল্লসিত হয়েছে যখন ট্রাম্পের ইলেকশন ঘনিয়ে আসছে। শেখ হাসিনা তো সরাসরি বলেছে একটু ওই মার্কিন নির্বাচনের দিকে নজর রাখো, ট্রাম্প আসলেই সকল কিছু পাল্টে যাবে। এবং তার একটা মানে ম্যানিফেস্টেশন আমরা দেখেছি যে যখন ট্রাম্প একটা টুইট করে বাংলাদেশ সম্পর্কে বলেছে যে এখানে মাইনরিটিদের উপরে যে রিপ্রেশন হচ্ছে সেই বিষয়টি তিনি অবসান চান। এবং আমরা তো জানি যে হাসিনার সঙ্গে মোদী যতটা ঘনিষ্ঠ, একইভাবে ট্রাম্প এবং মোদীর মধ্যে কিন্তু একটি চমৎকার বন্ধুত্ব আছে। দেশে দেশে বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, দেশে দেশে এটাই নিয়ম, এটাই হয়। মানে প্রতিটা দেশেরই ফ্যাসিবাদী শাসকরা, স্বৈরতান্ত্রিক শাসকরা কিংবা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণকারী শাসকরা কিন্তু এক হয়ে যায়। সো তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে, তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে। সো সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন যে মোদী বা ভারত ট্রাম্পকে বাংলাদেশের ব্যাপারে ইনফ্লুয়েন্স করতে পারে। এই ব্যাপারে আমার ব্যক্তিগত টেক হচ্ছে যে ট্রাম্প কিন্তু তার চৌহদ্দির বাইরে বিশ্বে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কখনো খুব বেশি ভাবিত বা চিন্তিত হন না। তার আমেরিকা ফার্স্ট, আমেরিকা লাস্ট, এটাই হচ্ছে তার শেষ মানে কথা। সো এর বাইরে হয়তো তিনি তার বন্ধুর কথায় দু একটা বক্তব্য বিবৃতি দিতে পারেন বাংলাদেশ সম্পর্কে, কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে, বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে তিনি খুব বেশি ভাবিত হবেন তেমনটি মনে হয় না। কিংবা বিশ্বব্যাপী যে গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানবাধিকার নিয়ে আমরা ইউএসএ কে বাইডেন প্রশাসনের সময় কিংবা তাদের যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে সেই সময় আমরা যেরকম সোচ্চার হতে দেখেছি, ট্রাম্পের সময়ে সেই রকম কোনো কিছু ঘটবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, আমাদের ঘরের পাশে ভারত যেহেতু আছে এবং ভারতের শক্তিকে কোনোভাবেই খাটো করে দেখাটা বুদ্ধিমানের কাজ হবে না। ভারতের বিশ্বব্যাপী তাদের মানুষজন আছে, কি পজিশনে আছে, এবং ভারতের শক্তিশালী একটি মিডিয়া আছে যারা মানে প্রতিনিয়তই তাদের যে বয়ানগুলো সেগুলো তারা প্রচার করে। এবং বাংলাদেশের ব্যাপারে খুবই, আমার ভাই একজনের কথা বলছিলেন যিনি নর্মালি সেন্সিবল মানুষ, কিন্তু বাংলাদেশের কথা যখন চলে আসে তখন কিন্তু তিনি আর সেন্সিবল মানুষের মতো আচরণ করতে পারে না। বিজয় প্রসাদের কথা বলছিলেন। আমি দেখলাম যে আমরা যাদেরকে ভারতীয় কর্মকর্তা মনে করি, মানে দূতাবাসগুলোতে যারা আসেন এখানে কর্মকর্তা হিসেবে, ফর এক্সাম্পল বিনা সিকরি বা তার মতন যারা আছেন, তারাও কিন্তু একই রকম ভাবে, ময়ূক হয়তো একটু নেকেডলি কথা বলেন, বিনা সিকরি ইংরেজিতে একটু সুন্দর করে কথা বলেন, কিন্তু তাদের কথার সারমতটা কিন্তু দিন শেষে একই থাকে। সো ভারত তার পজিশন থেকে খুব বেশি সরবে বা কংগ্রেস আসলেও ভারতের অবস্থা বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে খুব বেশি বদলাবে বলে মনে হয় না। একটা ছবির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। শেখ হাসিনা যখন ভারত ভিজিটে গেল বোধহয় 24 নির্বাচনের পর, তখন কংগ্রেসের ফুল ফ্যামিলি গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করেছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এবং তাদের জড়িয়ে ধরার, তাদের হাগ এবং কর্ডিয়াল কিসের যে ছবি বের হয়েছে, দ্যাট ক্লিয়ারলি শোজ হাউ ক্লোজলি কানেক্টেড দে আর। এবং তারা মানে দুটো পরিবারকে, তারা শেখ পরিবার এবং গান্ধী পরিবার, তারা যে আসলে মোটা দাগে আত্মীয় না হয়েও আত্মীয়র চেয়ে অনেক বেশি। আর আত্মীয় তো যার সঙ্গে আত্মার সম্পর্ক, তাই না? সো শেখ পরিবার আর গান্ধী পরিবারকে আমরা আত্মীয় বলতেই পারি। সো সেই আত্মীয়তার বন্ধন কিন্তু অটুট। সো আমরা যদি মনে করি যে ভারত তার অবস্থা পরিবর্তন করবে, বা ভারত এখন বিএনপির সঙ্গে খুবই চমৎকার কথা বলছে বা বিএনপির ব্যাপারে ভালো ভালো বিশেষণ দিয়ে তারা আলাপ চালাচ্ছে, তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগের উপরে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলকে তাদের বন্ধুর মতন বা বন্ধুত্বের জায়গায় জায়গা দেবে। বিকজ ভারত খুব ভালো করে জানে হাসিনার চেয়ে ভালো সার্ভিস, বিশ্বাস করে আল্লাহর কসম, বাংলাদেশে কেউ দিতে পারবে না। মানে হাসিনার যে সার্ভিস, ও মাই গড, এইরকম সার্ভিস মানে এটা সম্ভব না। এটা আসলে বাংলাদেশের পলিটিক্স করে, বাংলাদেশ কেন ভাই, পৃথিবীর কোন দেশের পলিটিক্স করে আপনি আরেকটা দেশকে এই সার্ভিস দিতে পারবেন না। বাট হাসিনা এই সার্ভিস দিয়েছে এবং এর ফলশ্রুতিতেই 15 বছর হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে। হাসিনার ক্ষমতায় থাকতে পারার পিছনে কিন্তু সুশীল সমাজের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা দর্শক হিসেবে দেখেছেন, আমি না ওদের সাথে বসেছি,
আল্লাহর কসম ভাই, প্রত্যেক রাতে আমাকে বসতে হইতো একটা আওয়ামী অ্যাঙ্কার, একটা আওয়ামী লীগের নেতা আর একটা আওয়ামী লীগের সুশীলের সাথে। ওই অত্যাচার যে ভাই, অত্যাচার, আমার বয়স 20 বছর বেড়ে গেছে আমার মনে হয় এই 13-14 বছরের অত্যাচারে। কারণ আওয়ামী লীগের নেতা যেটা বলতে লজ্জা পায় ওইটা ইনায় বিনায় সুশীলটা বলে, আবার ইনায় বিনায় সুশীল যেটা হয়তো ভুলে যায় বলতে ওইটা অ্যাঙ্কার বলে। মানে আমাকে ত্রিমুখী লড়াইটা লড়তে হইতো। সো ইট ওয়াজ নট ইজি, ইট ওয়াজ নট। সো এই যে নিরন্তর ভাবে বয়ান তৈরি করে যাওয়া আওয়ামী লীগের পক্ষে, নিরন্তর ভাবে আওয়ামী লীগকে সকল রকম সাপোর্ট দিয়ে যাওয়া, সফট পাওয়ার গুলা যেভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে,